প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা সরলরেখা চ্যাপ্টারের অনুশীলনীর 2A এর আমরা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর কোশ্চেনগুলো সলভ করব। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং তার সঙ্গে বেল আইকনটা দাবিয়ে দিও। তো চলো শুরু করি। প্রথমে সংক্ষিপ্ত উত্তরধর্মীর একেরটাতে সংজ্ঞা বলেছে, তোমরা করে নিও। 2 এর দাগ থেকে শুরু করছি। তো 2 এর দাগের কি বলেছে যে মূল বিন্দুগামী সরলরেখার 2 এর দাগে দুটো কোশ্চেন বলেছে। একটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণকে, এবং 2 নম্বরটা কি বলেছে, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণকে x/a প্লাস y/b ইকুয়ালস টু 1 আকারে প্রকাশ করা যায় কিনা যুক্তি সহ বলো। তো প্রথমের কোশ্চেনটা আগে সলভ করেছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, সেটাকে কিভাবে লেখা যায়। মূল বিন্দুগামী যে কোনো সরলরেখার সমীকরণ y ইকুয়ালস টু mx। তো এই সরলরেখার সমীকরণকে কখনোই x/a প্লাস y/b ইকুয়ালস টু 1 এই আকারে তুমি প্রকাশ করতে পারবে না এই সরলরেখার সমীকরণকে। তো এটা যায় না, প্রকাশ করা যায় না, হয়ে গেল। 2 নম্বরটা কি বলেছে যে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণকে কি এই আকারে প্রকাশ করা যায়। তো এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ y ইকুয়ালস টু a, এই কনসেপ্টটা আমরা নিয়েছিলাম আগের চ্যাপ্টারে, মানে আগের ক্লাসে। তো এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ যে কোনো সমীকরণকে এইভাবে লেখা যায়। তো সেক্ষেত্রে এই সমীকরণকে এই আকারে কখনোই মানে এই আকারে কখনোই লিখতে পারবো না, ঠিক আছে। তো 3 নম্বরটা হচ্ছে যে n এর মান ঋণাত্মক ধরে lx প্লাস my প্লাস n ইকুয়ালস টু 0 সরলরেখার সমীকরণকে অভিলম্ব আকারে প্রকাশ করো। তা আমরা এর আগেও আমরা যে থিওরিটা পড়েছিলাম যে এই সরলরেখাকে, এই ধরনের সরলরেখাকে যে যখন n এর মানটা ঋণাত্মক, অর্থাৎ এখানে c ছিল আগে, তো যখন n এর মানটা ঋণাত্মক হবে তখন 1 নম্বর সরলরেখার অভিলম্ব আকার সরলরেখার সমীকরণ হবে l/√l² প্লাস m² ইন্টু x প্লাস m √l² প্লাস m² ইন্টু y ইকুয়ালস টু মাইনাস n/√l² প্লাস m²। এখানে n এর মান ঋণাত্মক বলেছে মানে n এর আগে নেগেটিভ চিহ্ন বসবে, আর যদি n এর মান ধনাত্মক হতো তা সেক্ষেত্রে n এর আগে পজিটিভ হতো আর বাকিগুলো সব নেগেটিভ হতো। এখানে নেগেটিভ মানে বাকিগুলো পজিটিভ, আর এখানে পজিটিভ যদি হতো তাহলে বাকিগুলো নেগেটিভ হতো। 4 নম্বরে চলে আসি। P ও Q বিন্দু দুটির সংযোজক সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করলে দেখাও যে এইটা এবং এইটা, যেখানে r ইকুয়ালস টু PQ। তো এখানে দেখো যে PQ সংযোজক সরলরেখা, দুটো বিন্দু দেওয়া আছে, তার সংযোজক সরলরেখা আমরা আগেই বের করতে পারবো যে P এবং Q দুটো বিন্দু দেওয়া থাকলে তার সংযোজক সরলরেখা PQ এই আকারে লিখবো, আর সেটাকে r তোমাকে বলেই দিয়েছে অঙ্কের মধ্যে। তা এই যে ফর্মুলাটা, এটা আমরা নিচু ক্লাসেও শিখেছিলাম যে PQ সংযোজক সরলরেখার এটা দূরত্বের ফর্মুলা, অর্থাৎ যে PQ যদি আমি PQ সরলরেখা এইভাবে করি, এটা P বিন্দু, এটা Q বিন্দু, তা PQ সরলরেখার যে ডিস্টেন্সটা, যে দূরত্বটা, তার ফর্মুলা হচ্ছে এটা। তো এটা বের করে নিলাম। এখন কি বলেছে যে সংযোজক সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করেছে, অর্থাৎ কি দেওয়া আছে, অর্থাৎ ওই সরলরেখাটার, এই যে PQ সংযোজক সরলরেখাটার নতি দেওয়া আছে, থিটা দেওয়া আছে মানে নতি দেওয়া আছে। তার মানে নতি দেওয়া থাকলে আমরা পরবর্তীতে কি করব, PQ সংযোজক সরলরেখার এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করলে আমরা এখান থেকে খুব সহজেই প্রবণতাটা বের করে নিচ্ছি। প্রবণতার ফর্মুলা এটা। এই ক্ষেত্রে ট্যানটাকে সাইন কসে ভেঙে নিলাম, ভেঙে নেওয়ার পরে এর পরের লাইনটা দেখো, স্টেপ বাই স্টেপ তোমরা বুঝতে পারবে। এই ক্ষেত্রে এখানে কি করেছি, এখানে সংযোজন নিয়ম লাগিয়েছি। সংযোজন নিয়ম লাগিয়ে এই মানটা হয়ে গেছে পরবর্তীতে 1, আর উপরের মানটা তো আমরা আগেই বের করেছি। উপরের মানটা হচ্ছে, এটাকে বলা যাবে r, তো সেই ক্ষেত্রে r পুট করেছি। তো এরপরে ফার্স্টেরটার সঙ্গে এইটা ইকুয়াল করলে প্রথমটা প্রমাণ হয়ে যায়, সেকেন্ডেরটা আর এটা ইকুয়াল করলে দ্বিতীয়টা প্রমাণিত হয়ে যায়। বেশ, এরপরে 5 এর দাগের অঙ্কটা, x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়ালস টু P সরলরেখার অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করেছে তার ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ এই ধরনের সরলরেখার সমীকরণ অবশ্যই, এটা তো অভিলম্ব আকার সরলরেখার সমীকরণ, এর আগে বুঝিয়েছিলাম। তো সেক্ষেত্রে এটা অবশ্যই এক্স অক্ষ এবং y অক্ষকে অবশ্যই দুটো বিন্দুতে কাট করবে। তো সেক্ষেত্রে আমি সরলরেখাটা আমি ধরে নিলাম যে AB সরলরেখা, সমীকরণটা লিখে দিয়েছি দেখো। এখন এই যে সরলরেখাটাকে আমি এখান থেকে আমি এই A বিন্দুর স্থানাঙ্ক এবং B বিন্দুর স্থানাঙ্ক যদি বের করতে চাই, অর্থাৎ যে বিন্দুতে কাট করেছে দুটো অক্ষকে, তো সেক্ষেত্রে আমাকে এই সরলরেখাটাকে ছেদিতাংশ আকার সরলরেখায়
আনতে হবে, তবেই আমি বলতে পারবো যে এই বিন্দুটা কত বিন্দুতে কাট করেছে আর এটা কত পয়েন্টে কাট করেছে। তো সেক্ষেত্রে দেখো ছেদিতাংশ আকার সরলরেখা সমীকরণ করতে গেলে প্রথমে পি দিয়ে ভাগ করে দিয়েছি, পরপর স্টেপ বাই স্টেপ দেখো। এরপরে কসটাকে এখানে এইভাবে লেখা যায়, এটাকে কস বলতে 1/sec, তাহলে এটা সেক করে দিলাম 1/, এটা সাইন বলতে 1/cosec। এবার এই যে এইটা হচ্ছে ছেদিতাংশ আকার সরলরেখা সমীকরণ। এখান থেকে বুঝতেই পাচ্ছি যে এ পয়েন্টটা হবে পি সেক আলফা কমা 0 আর বি পয়েন্টটা হবে 0 কমা পি কোসেক আলফা। তো এই ক্ষেত্রে আমরা সহজেই বলতে পারি ও এ অর্থাৎ এই দৈর্ঘ্যটা হচ্ছে এটা, ও বি দৈর্ঘ্য এটা। অর্থাৎ আমরা এটা একটা ত্রিভুজ যদি কল্পনা করি ও এ বি, তো সেই ক্ষেত্রে এর ক্ষেত্রফলের ফর্মুলা হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো সেই ফর্মুলা লাগিয়ে মানগুলো পুট করার পরে আমরা এটা পেয়েছি। ঠিক আছে, তো এরপরে 6টা দেখো, 6টা কি বলেছে যে পি বিন্দু এ ও বি বিন্দু দুটি সংযোজক সরলরেখাকে m/n অনুপাতে বিভক্ত করেছে। অর্থাৎ এ এবং বি যে সংযোজক সরলরেখা রয়েছে সেই সরলরেখাকে পি একটা বিন্দু m/n অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। তা যদি একটা প্রদত্ত সরলরেখা দেওয়া আছে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 সরলরেখা পি বিন্দুগামী হয়, তবে দেখাও যে এইটা m/n ইকুয়াল টু এইটা। তো সেক্ষেত্রে প্রথম কাজ হবে যে এ বি সরলরেখার যে পি বিন্দুটা এ বি সংযোজক সরলরেখাকে যে m/n অনুপাতে অন্তর্বিভক্ত করেছে সেই পি বিন্দু স্থানাঙ্কটা বের করা। তো আমরা জানি অন্তর্বিভক্তের ফর্মুলা লাগিয়ে আমরা মানে ফর্মুলা লাগিয়ে পি বিন্দু স্থানাঙ্কটা বের করেছি। এটা নিচু ক্লাসেও ছিল তোমাদের। এখন পরবর্তীতে যে প্রদত্ত সরলরেখাটা দেওয়া আছে সেই সরলরেখাটা কিনা এই পি বিন্দুর উপর দিয়ে গিয়েছে তাই বলা হয়েছে। তো সরলরেখাটা যদি পি বিন্দুর উপর দিয়ে যায় তো অবশ্যই যে এই সরলরেখায় এই পয়েন্টটা অবশ্যই স্যাটিসফাই করবে। অর্থাৎ এখানে এক্স এর জায়গায় এই পয়েন্টটা এক্স পয়েন্টটা আর ওয়াই এর জায়গায় এই পয়েন্টটা যদি বসিয়ে দিই তাহলে অবশ্যই ইকুয়াল টু 0 হবে, স্যাটিসফাই করবে, তাই পুট করেছি। তো এরপরে শুধুমাত্র ক্যালকুলেশন করে করে আমরা যে প্রমাণটা তোমাকে করতে বলেছে সেই প্রমাণটা অলরেডি চলে আসবে ওইভাবে প্রমাণ করতে। দেখো কিভাবে সলভ করেছি। এটা একদম সহজ। এরপরে দেখো প্রমাণটা চলে এসছে, এইভাবে তোমরা করে নিও। 9 দাগের অঙ্কটা, আচ্ছা 7 দাগের অঙ্কটা, 7 দাগের অঙ্কটা কি বলেছে যে দেখাও যে এ কমা বি ও সি কমা ডি বিন্দু দুটি সংযোজক সরলরেখা সমীকরণকে এই আকারে প্রকাশ করা যায়। এই অঙ্কটা 8 দাগের অনুশীলনীর 8 দাগের 2 এর মতো একদম হুবহু ওই অঙ্কটাই টুকে দিয়েছে। তোমরা এখান থেকেই অঙ্কটা করে নিও, একদম একই অঙ্ক। দেখাও যে x1, y1 ও x2, y2 বিন্দু দুটি সংযোজক সরলরেখা সমীকরণকে এই আকারে প্রকাশ করা যায়। অর্থাৎ এখানে x1, y1, x2, y2 দুটো পয়েন্ট দিয়ে দিয়েছে, এখানে একই অঙ্ক শুধু বিন্দু দুটো আলাদা দিয়ে দিয়েছে a b এবং c d। তো এটা তোমরা করে নিও। 8 দাগের অঙ্কটা বর্গক্ষেত্র নিয়ে আছে, এটা আমরা করাচ্ছি না। তো 9 দাগের থেকে শুরু করছি। 9 দাগে কি বলেছে যে দুটো বিন্দু দুটির সংযোজক সরলরেখার প্রবণতা -2, অর্থাৎ দুটো বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকলে তার সংযোজক সরলরেখার ফর্মুলা আমরা কি জানি, মানে সংযোজক সরলরেখার প্রবণতার ফর্মুলা আমরা কি জানি যে y1 - y2 বাই x1 - x2। তো এই ক্ষেত্রে দেখো এটা x1 y1, এটা x2 y2, তো y1 - y2 আর x1 - x2 বসিয়ে এটা হয়েছে। এবার তোমাকে আগে থেকেই এই দুটো সরলরেখার সংযোজক সরলরেখার প্রবণতাটা বলে দিয়েছে যে -2 হবে। তাহলে আমরা বলতে পারি যে প্রশ্ন অনুসারে এইটাই ইকুয়ালস টু -2। এটার পরে আমরা এখান থেকে কে এর মানটা সহজে বের করতে পেরেছি। এটাই তোমাকে অ্যান্সার চেয়েছে, কে এর মান কত। তো কে এর মান হচ্ছে 4/5। 10 দাগের অঙ্কটা কি বলেছে যে 7x - 6y = 20 সরলরেখার উপর এমন একটি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো যার কোটি ভুজের দ্বিগুণ। আচ্ছা, ভুজ কি? ভুজ হচ্ছে এক্স অক্ষের উপর কোনো পয়েন্ট থাকলে সেটা ভুজ, আর ওয়াই অক্ষের উপর কোনো পয়েন্ট থাকলে সেটা কোটি হিসেবে আমরা ধরি। তো সেক্ষেত্রে কোটিটা হচ্ছে ভুজের দ্বিগুণ। তাহলে আমি বিন্দু স্থানাঙ্কে যদি ভুজটা আলফা ধরি তো সেক্ষেত্রে কোটিটা হবে 2 আলফা, দ্বিগুণ বলেছে। তো এই যে এই পয়েন্টটা
প্রদত্ত যে সরলরেখাটা দেওয়া আছে সেই সরলরেখার উপর অবস্থিত, অর্থাৎ সেই সরলরেখার এক্স এবং ওয়াই এর জায়গায় আমি সেই বিন্দুটা পুট করে দিলাম। পুট করে দেওয়ার পরে আলফার মানটা সহজেই বের হয়ে চলে এলো। তো সেক্ষেত্রে আমরা খুব সহজেই বিন্দু স্থানাঙ্কটা বের করতে পারবো, অর্থাৎ বিন্দু স্থানাঙ্ক হবে -4 আর এখানে হবে -8। এরপরে 11 নম্বরটা যে সরলরেখাটা দেওয়া আছে যে 3x + 4y + m = 0, সরলরেখার মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব 2 একক হলে m এর মান নির্ণয় করো। তো যে কোনো সরলরেখা, মানে সাপোজ ধরো কোন একটা বিন্দু থেকে আমি এই সরলরেখার লম্ব দূরত্ব বের করছি, এরকম ভাবে লম্ব দূরত্ব বের করছি, অর্থাৎ এখান থেকে এইটুকু লম্ব দূরত্ব যদি বের করি, তা এই সরলরেখার যদি সাপোজ মনে করে এই সমীকরণটা আছে, এই সরলরেখার সমীকরণ এটা দেওয়া আছে, আর এই পয়েন্টটা দেওয়া আছে মনে করো x1, y1, তাহলে এই যে লম্ব দূরত্বের ফর্মুলাটা এরকম হয়ে যায়। লম্ব দূরত্ব অর্থাৎ মড দিয়ে লিখছি 3, এই x আর y জায়গায় এই প্রদত্ত পয়েন্টটা বসিয়ে দিতে হয়, x1 + 4, y জায়গায় y1 পয়েন্টটা বসিয়ে দিতে হয় প্লাস m যেটা আছে। নিচে যেটা বসাতে হয় সেটা হচ্ছে x এর যেটা সহগ কত আছে 3, তাহলে 3 এর স্কয়ার যোগ y এর যেটা সহগ 4 এর স্কয়ার। এইটাই হচ্ছে যে লম্ব দূরত্বের ফর্মুলা। এই ক্ষেত্রেও তাই করেছি। দেখো এই সরলরেখাটার মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব, মূল বিন্দু মানে 0 0 বিন্দু, তো 0 0 বসিয়েছি, আর নিচে x এর সহগের স্কয়ার যোগ y এর সহগের স্কয়ার, এটা একক দিয়ে আমরা m/5 বের হয়েছে ক্যালকুলেশন করে। এখন তো আমাকে বইয়ে অ্যান্সার বলে দিয়েছে যে লম্ব দূরত্ব নাকি হবে 2, তো সেক্ষেত্রে প্রশ্ন অনুসারে এটাই সমান 2। এইভাবে আমরা সহজে m এর মানটা বের করতে পেরেছি। এরপরে 12 দাগের অঙ্কটা কি বলেছে যে এই সরলরেখার উপর যে at² 2at একটি বিন্দু, তো এর থেকে সরলরেখার উপর অবস্থিত দুটি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। তো আমাকে যে প্রদত্ত যে সরলরেখাটা দিয়ে দিয়েছে সে সরলরেখার উপর কোন বিন্দুটা অবস্থিত, যে at², 2at। তো এই বিন্দুটা যদি অবস্থিতই হয় তো সেক্ষেত্রে আমরা ওই বিন্দুটার আমরা সরলরেখার উপর বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে যে টি এর দুটো মান পাওয়া যাচ্ছে। তো সেক্ষেত্রে টি এর মান যখন আমি 2 ধরছি, দুটো মান পাওয়া যাচ্ছে 2 আর 3। যখন আমি 2 ধরছি তখন বিন্দুটা টি এর জায়গায় 2 বসিয়ে দিলে বিন্দুটা কত পাচ্ছি 4a, 4a। আর টি এর মান যখন 3 বসাচ্ছি তখন বিন্দুটা কত পাচ্ছি 9a, 6a। এই হচ্ছে অ্যান্সার। 13 দাগেরটা দেখো, বলেছে যে সরলরেখার নতি 150 ডিগ্রি এবং মূলবিন্দু থেকে দূরত্ব 10 একক তার সমীকরণ নির্ণয় করো। তো এর আগে আমরা যারা ক্লাস করেছো আগেরটা তারা খুব ভালো বুঝতে পারছো যে সরলরেখার নতি, অর্থাৎ একটা সরলরেখার নতি দিয়ে দিয়েছে এবং মূলবিন্দু থেকে দূরত্ব দিয়ে দিয়েছে, তারপরে নিশ্চয় একটা সরলরেখাটা এইরকম হবে, আর মূলবিন্দু থেকে দূরত্ব এইটা নিশ্চয় 10। তাহলে আমরা জানি যে মূলবিন্দু থেকে দূরত্ব দেওয়া থাকলে, এবং আমরা কি জানি যে কোনো সেই মানে এটা অ্যাকচুয়ালি অভিলম্ব আকার সরলরেখার সমীকরণ ধরতে গেলে, অর্থাৎ সেই সরলরেখার সমীকরণটা তোমাকে চেয়েছে যার মূলবিন্দু থেকে দূরত্ব বলে দেওয়া আছে, এবং যদি এই দূরত্ব যেটা মানে মূলবিন্দু থেকে যে দূরত্বর যে লম্ব টেনেছি সেই লম্বের এক্স অক্ষের ধনাত্মক দিকে যদি কোণটা দেওয়া থাকে, অর্থাৎ থিটাটা দেওয়া থাকে বা আলফাটা দেওয়া থাকে, এটা যদি দেওয়া থাকে তাহলে আমরা সহজেই এই সরলরেখার সমীকরণটা বের করতে পারবো। সেটা আমরা আগের ক্লাসে শিখেছি। তো এখন তোমাকে কি কি দেওয়া আছে, মূলবিন্দু থেকে দূরত্ব দেওয়া আছে, অর্থাৎ এইটা 10টা দেওয়া আছে, কিন্তু আলফাটা দেওয়া নেই। আলফাটা কি বলেছে এখানে, কি বলেছে যে সরলরেখার নতি 150 ডিগ্রি, অর্থাৎ এই সরলরেখার নতি বলেছে, নতি অর্থাৎ ধনাত্মক এক্স অক্ষ থেকে এই কোণটা, এইটা হচ্ছে 150। যদি এইটা দেওয়া থাকতো, অর্থাৎ যে লম্ব টেনেছি সেই লম্ব ধনাত্মক এক্স অক্ষের দিক থেকে যে কোণ করে থাকবে সেটা যদি দেওয়া থাকতো তাহলে আমরা ডাইরেক্ট ফর্মুলা বসাতে পারতাম। তো সেক্ষেত্রে এইটা 150 দেওয়া আছে। তো এটা যদি 150 দেওয়া থাকে তো আমরা এই ধরনের সরলরেখার, মানে এই যে লম্ব দূরত্ব দেওয়া থাকবে আর এই আলফাটা দেওয়া থাকবে, সেই ধরনের সরলরেখার সমীকরণ আমরা কি জানি, সেই ধরনের সরলরেখার সমীকরণ আমরা জানি যে x cos আলফা প্লাস y sin আলফা ইজ ইকুয়াল টু পি। এই পিটা হচ্ছে লম্ব দূরত্বটা। তো এই ক্ষেত্রে পি এর মান 10 দেওয়া আছে। এখন আমাকে কি কাজ করতে হবে, এই আলফাটা বের করতে হবে। অর্থাৎ এইটা যদি 150 ডিগ্রি দেওয়া থাকে তাহলে এইটা আমরা সহজেই বলতে পারি 30 ডিগ্রি,
আর এটা 30 ডিগ্রি হলে এইটা তো আমরা লম্ব টেনেছি সরলরেখার উপর, তার মানে এটা অবশ্যই 90 ডিগ্রি হয়ে যাবে। এটা 90, এটা 30 হলে এই আলফার মানটা আমরা সহজেই পেয়ে যাবো। 180 থেকে 90 প্লাস 30 বিয়োগ করলে এটা হয়ে যাবে 60 ডিগ্রি। তাই করেছি দেখো, এই ক্ষেত্রে যখন 90 আর এটা 30 আর এটা 60 হয়ে গেছে, অর্থাৎ এই সরলরেখায় পি এর মানটা আমরা 10 বসাবো আর আলফার জায়গায় আমরা 60 ডিগ্রি বসাবো। এখানে আলফার মানটা বের করেছি দেখো এই হিসেবে। তার নির্ণয় সরলরেখার সমীকরণ হবে এইটা। ক্যালকুলেশন করে মানটা পুট করে এইটা বেরিয়েছে, x প্লাস রুট 3y ইকুয়ালস টু 20। এরপরে লাস্ট যে অঙ্কটা আছে যে 4,-6 বিন্দুগামী এবং সরলরেখা দুটির উপর ছেদিতাংশের মান, 1 নম্বর যেটা বলেছে যে পরস্পর সমান ও একই চিহ্নযুক্ত, আর 2 নম্বরটা বলছে পরস্পর সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তো প্রথমে আমাকে বুঝতে হবে যে এমন একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলেছে যেটা কিনা 4,-6 বিন্দুগামী এবং সেই সরলরেখাটা কিনা যে দুটো অক্ষ রয়েছে সেই অক্ষ দুটোকে সমান, পরস্পর সমান ও একই চিহ্নযুক্ত, একই চিহ্নযুক্ত ইতে ছেদ করেছে। তো মেন কথা হচ্ছে যে অবশ্যই সরলরেখাটা এই ধরনের দেখতে হবে যে অক্ষ দুটোকে ছেদ করেছে, কিন্তু প্রথম অঙ্কের ক্ষেত্রে কি বলেছে যে এই পয়েন্টে মানে এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে, ধরে নাও a,0 পয়েন্টে ছেদ করেছে, ওয়াই অক্ষকেও সেম পয়েন্টে ছেদ করবে, অর্থাৎ পরস্পর সমান এবং একই চিহ্নযুক্ত, তাই ওয়াই অক্ষকেও 0,a পয়েন্টে ছেদ করবে। তা সেই ক্ষেত্রে সরলরেখার সমীকরণ দেখতে কিরকম হবে, x/a প্লাস y/a ইজ ইকুয়াল টু 1 এরকম দেখতে হবে। তাই করেছি দেখো প্রথম কেসের ক্ষেত্রে যে ধরি পরস্পর সমান ও একই চিহ্নযুক্ত অক্ষ দুটির ওপর ছেদিতাংশ a,a, অতএব সরলরেখাটি হবে এইটা। এটাকে সহজভাবে এইভাবে লেখা যায়। এখন এই সরলরেখাটা কোন বিন্দুগামী বলেছে যে 4,-6 বিন্দুগামী। তো 4,-6 পুট করে দিলাম সরলরেখায়। তো সেক্ষেত্রে a এর মানটা সহজে পেয়ে যাব, অর্থাৎ a এর মান পেয়ে গেলে এই সরলরেখার সমীকরণটা এর জায়গায় মানটা বসিয়ে দিলে আমরা x প্লাস ওয়াই ইকুয়াল টু -2 প্রথম অ্যান্সারটা পেয়ে গেলাম। দ্বিতীয় অ্যান্সারটা কি বলেছে? দ্বিতীয় অ্যান্সারটা কি বলেছে যে পরস্পর সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত, অর্থাৎ সরলরেখাটা দেখতে কিরকম হবে, পরস্পর সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হয়। সরলরেখাটা এরকম হবে, এই বিন্দুটা a,0 আর এই বিন্দুটা হবে 0,-a, দেখো পরস্পর বিপরীত সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত। অথবা তুমি যদি বলো যে না স্যার আমি এইভাবে করব না, আমি এই দিকে করব, এইদিকে করলে এইটা হয়ে যাবে -a,0 আর এইটা হয়ে যাবে 0, এটা তো 0,-a হচ্ছে না, এইভাবে হবে না। তুমি যদি মনে করো যে এইভাবে করব, যে এটা হবে -a,0 আর এটা হবে 0,a, দেখো পরস্পর বিপরীত চিহ্নযুক্ত, তাই না? দুইভাবে হবে, অর্থাৎ আমি যদি ছেদিতাংশটা a,-a এইটা ধরে আমি এগোই বা -a,a এইটা ধরে এগোই, দুটোর ক্ষেত্রে সেমই অ্যান্সার আসবে। তো সেই ক্ষেত্রে সরলরেখা সমীকরণটা এরকম দেখতে হবে। প্রথমটা নিয়েছি আমরা, এই প্রথমটা নিয়ে এইটা হয়েছে, তো x - y = a হয়েছে এবং এই সরলরেখাটা আবার 4,-6 বিন্দুগামী হলে মানটা বসিয়ে দিলাম সরলরেখায়, তো এর মান সহজে 10 পেয়ে গেলাম। তাহলে সরলরেখাটা দেখতে কি হবে, x - y = 10। তো এই হচ্ছে আজকের ক্লাস। ভালো থেকো তোমরা, আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।